করে ইজতেমা ময়দানে মুসল্লিরা নিচ্ছেন ঈমান আকীদার বয়ান, অপেক্ষা বৃহত্তর জুমার জামায়াতে। দিন শিখতে এসেছি, দিনের জ্ঞান নিতে এসেছি। আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করতে পারি, নিজের জিন্দেগি কিভাবে কোরআন ও হাদিসের মধ্যে নিয়ে আসতে পারি, এই জন্য আমাদের আশা। ভিন্ন রাজনৈতিক ছায়াতলে মিরপুরে মাথাচাড়া দিয়েছে আওয়ামী আমলের সন্ত্রাসীরা, মেতেছে অস্ত্র মহড়া, দখল, চাঁদাবাজি, ছিনতাই। সড়ক ছাড়লো অনশনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, রাতে শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এলেও হয়নি কোনো সুরাহা। এখন আমাদের যা হবে খাতা কলমে হবে এবং ঘোষণা দিয়ে, প্রজ্ঞাপন দিয়ে সেটাকে বাস্তবায়ন করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা করার আগ পর্যন্ত আমরণ কর্মসূচি চলমান থাকবে। নোয়াখালীতে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে অবৈধ ক্লিনিক, বেশিরভাগেরই নেই লাইসেন্স, রেদার্সে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। মাদারীপুরে মাশরুম চাষে বিপ্লব, কম পুঁজিতে বেশি লাভে উৎপাদনে ঝুঁকছেন অনেকে, স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এবং উয়েফা ইউরোপা লিগের শেষ 16তে ম্যানচেস্টার ও টটেনহ্যাম, সৌদি প্রো লিগে আল রায়দের হারিয়েছে আল নাসর। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। ইজতেমার প্রথম দিনে শীত উপেক্ষা করেই মুসল্লির ঢল নেমেছে ময়দানে, চলছে ঈমান আকীদার বয়ান। টঙ্গীর তুরাগ তীরে আজ অনুষ্ঠিত হবে বৃহত্তর জুমার নামাজের জামায়াত। ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের, বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। 3 ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা আয়োজনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 7,000 পুলিশ সদস্যের পাশাপাশি আছেন 19,000 স্বেচ্ছাসেবী মুসল্লি। ঈমান ও আমলের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য ইজতেমায় অংশ নিচ্ছেন বলে জানান দেশ বিদেশের মুসল্লিরা। মারামারি হয়েছে, এমনকি মারামারি হয়, এটা দিলাম রাইতাম না ইজতেমাত, এরকম কোনো দুশ্চিন্তা আমাদের মনের মধ্যে নাই। আশা করি কেউর ভিতরে এটা নাই। তো প্রত 1-2 পর্ব হওয়ার কারণে লোক সমাগম কিছুটা আলহামদুলিল্লাহ, তারপরেও স্বাভাবিক কম ধরা যেতে পারে। তারপরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মুসল্লিরা কেরাম এখানে উপস্থিত আছেন। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও নজরুল ইসলাম। শুরুতেই সরাসরি যাব সাফওয়ানের কাছে। সাফওয়ান, আজ ইজতেমায় কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, এই মুহূর্তে আমরা টঙ্গীর যে তুরাগ তীর রয়েছে সেইখানটাতে আমি অবস্থান করছি এবং আপনি জানেন ইতিমধ্যে কিন্তু ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আজ ফজর নামাজ থেকে কিন্তু বিভিন্ন ধরনের বয়ান হচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের আমল করছেন মুসল্লিরা। তো এই মুহূর্তে আমরা কিছু খিত্তা যে ভেতরটা রয়েছে সেখানে অবস্থান করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা এখানে সকালে তাদের যে নাস্তা সেটি আসলে এই মুহূর্তে সারছেন। এর আগে তারা ফজর নামাজ পড়েছেন এবং তারপরে যে তাদের যে আমলগুলো রয়েছে সেগুলো তারা করেছেন। এবং আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এইবারের যে পর্বটি রয়েছে ইজতেমার, সেখানে কিন্তু খুব কম মুসল্লি অংশগ্রহণ করছে। এটি কারণ হয়েছে যে এবার কিন্তু 2টি পর্বে এই ইজতেমাটি আসলে হওয়ার কথা রয়েছে। প্রথমে 42টি জেলা এখানে অংশগ্রহণ করবে, ঢাকার কিছু অংশ সহ। তারপরে এরপরে আরও 21টি জেলা ঢাকার কিছু আরেকটি অংশ নিয়ে এখানে অবস্থান করবে। তো মুসল্লির সাথে যেমনটি কথা বলে আমরা জানতে পেরেছি তারা বেশ স্বাচ্ছন্দ্যেই তাদের যে আমল সেটি তারা করতে পারছেন। তো এই মুহূর্তে একজন মুসল্লির সাথে কথা বলতে চাই। তো এইবার আসলে লোক সংখ্যা কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি এবং পরিবেশটাও খুব ভালো দেখতে পাচ্ছি। তা আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে আমাকে জিজ্ঞেস করার জন্য। আসলে এটা আমাদের আশঙ্কা ছিল যে এবার লোক সংখ্যা কম হবে, কিন্তু লোক সংখ্যা আসলে কম না। আমি ডিসক্লেমার দিয়ে দিলাম, কারণ আজ সকাল থেকে ইজতেমা শুরু হয়েছে, কিন্তু গতকাল থেকেই মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। উপস্থিতি শতভাগ, মানুষের কোনো কমতি নেই, কোনো আশঙ্কাও নেই। এবং যারা এখনও পথে আসছেন আপনারা নির্বিঘ্নে বিনা দ্বিধায় চলে আসেন, এতটুকুই বলবো।
উপস্থিতির ইজতেমা শুরুর আগে দুপক্ষের মধ্যে কিছুটা ঝামেলা ছিল এবং একটি আশঙ্কা ছিল ইজতেমা হওয়া না হওয়া নিয়ে, তো সবকিছু ছাপিয়ে তো ইজতেমাটি হচ্ছে। তা আপনাদের মধ্যে কোনো আতঙ্ক কাজ করেছে কিনা? না, আমাদের আতঙ্কের কাজ করছে না। আমাদের মোড়ে ফয়সালা যে এখানে ইজতেমা হবে এবং এখানে আমাদের সকলের আসার জন্য আমরা সবাই আসতেছি এবং যারা নিয়ত করছে সবাই আসতেছি, আমাদের অনেক সাথে আসতেছে। তো এখানে আমাদের কোনো আতঙ্ক কোনো ভয় নাই ইনশাআল্লাহ। আমরা তাল দ্বিমত নেই, আমরা আল্লাহর জন্য আসছি, আমাদের আল্লাহর জন্য আসা আর উদ্দেশ্য আমাদের মানুষ এখান থেকে মানুষ আল্লাহ রাস্তায় বেশি থেকে বেশি খুঁজ দিতে পারে, প্রত্যেকটা মানুষ দিন শিখতে পারে, তার জন্য মেহনতের জন্য চেষ্টা করা, এখান থেকে মানুষ নগদ মাল বাইর করার জন্য দোয়া কান্নাকাটি দোয়া করা। গতবারের তুলনায় এবার সুযোগ সুবিধাটা একটু বেশি কিনা? হ্যাঁ, অনেকটাই বেশি ইনশাল্লাহ। অনেকটা সমস্যা ছিল, এখন আর সমস্যা নাই, এদিক দিয়ে অনেক সুবিধা ইনশাল্লাহ। আপনারা শুনছিলেন, আমরা মুসল্লিদের সাথে কথা বলছিলাম, তারা সকাল থেকেই তাদের যেই আমল সেটি করছেন এবং উপস্থিতির যে সংখ্যা সেটি নিয়ে তারা সন্তুষ্ট। তো এই মুহূর্তে আমি এখানকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটি খুবই সন্তোষজনক। তারা স্বাচ্ছন্দ্যে তাদের যে আমল সেগুলো তারা করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, এখানে কিন্তু আমরা সেনা সদস্যদেরকেও দেখতে পেয়েছি, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এছাড়া বিপুল পরিমাণ পুলিশ র্যাব সদস্যরা এখানে রয়েছেন। তো ইজতেমার আরেক প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। তো এই মুহূর্তে চলে যাচ্ছি নজরুলের কাছে। নজরুল, আপনি জানাবেন যে সেখানকার কি পরিস্থিতি রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গতকাল থেকে কিন্তু মাগরিবের পর থেকে কিন্তু দিল্লির মাওলানা ইব্রাহিম দেওলা কিন্তু উনি শুরু করেছেন এবং আলোচনা শুরু করেছেন এবং আজকে কিন্তু আপনার এই ইজতেমা ময়দানে কিন্তু দিন এবং আখলাত নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফজরের নামাজের পর থেকে কিন্তু আলোচনা শুরু হয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু সেই খিত্তায় খিত্তায় যে মুসল্লিরা রয়েছেন, অর্থাৎ ধর্মপ্রাণ যে মুসল্লিরা রয়েছেন, তারা কিন্তু এই সমস্ত তবলিগ জামাতের শীর্ষ মুরব্বীরা যে সমস্ত কথাগুলো বয়ান করছেন এবং দিন এবং আখলাত নিয়ে, সেগুলো কিন্তু তারা শুনছেন এবং এখন পর্যন্ত কিন্তু সবগুলো খিত্তায় খিত্তায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মুসল্লিদের অবস্থান এবং সক্রিয় অংশগ্রহণে কিন্তু একটি প্রাণবন্ত হয়ে উঠেছে ইজতেমা আশপাশ এলাকায়। তো আপনি জানেন যে আজকে কিন্তু জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। জুম্মার নামাজকে ঘিরে কিন্তু টঙ্গীর আশপাশের যে এলাকা রয়েছে, অর্থাৎ টঙ্গী, গাজীপুর এবং আশুলিয়া, আবদুল্লাপুর এবং এই সমস্ত এলাকা থেকে কয়েক লক্ষ লোক কিন্তু এই জুম্মার নামাজে অংশগ্রহণ করবেন এবং এটা সর্ববৃহৎ জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। তো এই উপলক্ষে এটা ঘিরে কিন্তু সাধারণ যে মুসল্লি রয়েছে তাদের মধ্যে আমরা ব্যাপক উৎসাহ উৎকণ্ঠা দেখতে পেয়েছি। আপনি জানেন যে এই ইজতেমাকে ঘিরে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেই বলয়ের মধ্যে আপনার 16-17 হাজার রয়েছে তবলিগ জামাতের যে স্বেচ্ছাসেবক যে রয়েছেন, তারাই কিন্তু এখানে নিরাপত্তা দিচ্ছেন এবং বাহির থেকে দেশের 70টি দেশের থেকে কিন্তু এখানে আপনার লোকজন আসছে, প্রায় 2500 মতন বাহির থেকে মেহমানরা এসছেন এবং তারাও কিন্তু বিভিন্ন দিন এবং ইসলাম নিয়ে কিন্তু আলোচনা করছেন এবং মানুষকে পরিশুদ্ধ করার জন্য এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে বয়ানগুলো হচ্ছে সেই বয়ানগুলো কিন্তু তারা সবাই শুনছেন। আপনি জানেন যে 10টায় কিন্তু আজকে 10টায় শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে কিন্তু একটি আলোচনা রয়েছে, সেই বয়ান হবে এবং শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে যেই বয়ানটা হবে সেই বয়ানটা কিন্তু 10টায় শুরু হবে। 10টায় সেই এর জন্য কিন্তু মাইকে কিন্তু বারবার তার বলা হচ্ছে যে 10টার সময় সকলকে অংশগ্রহণ করার জন্য কিন্তু বলছে। আপনারা জানেন যে ইজতেমা ঘিরে কিন্তু নিরাপত্তার যে চাদর, নিরাপত্তার চাদরে কিন্তু ইজতেমা ময়দানকে ঘিরে ফেলা হয়েছে এবং সব জায়গায় কঠোর নজরদারির মধ্যেই কিন্তু ইজতেমা অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছে এবং পাশাপাশি আকাশপথ থেকে শুরু করে সব দিক থেকেই কিন্তু সিসিটিভি এবং আপনার প্রতিটি মানুষকে কিন্তু মনিটরিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কিভাবে কি চলছে। আপনি জানেন যে সিসিটিভির মাধ্যমে কিন্তু প্রত্যেকটি মানুষের গতিবিধি দেখা হচ্ছে এবং এছাড়াও কিন্তু আমরা সব জায়গায় সাদা পোশাক এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষণীয়ভাবে দেখতে পেয়েছি সেটা, এবং আপনার সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটা কিন্তু চোখে পড়ার মতো। তো সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মনিটরিং চলা হচ্ছে এবং প্রতিটি মানুষকে তাদের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে সাফওয়ান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, টঙ্গীর তুরাগ ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। অন্য প্রসঙ্গ, ছাত্ররা দল গঠন করবে এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। ফিনান্সিয়াল টাইমসকে এই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের দাভোস সফরকালে একটি
পডকাস্টে কথা বলেন তিনি। বৃহস্পতিবার র্যাচমেন্ট রিভিউ নামের ওই পডকাস্টে কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয়। বিস্তারিত রায়হান কবির শুভ্রের ডেস্ক রিপোর্টে। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই সম্মেলনের ফাঁকে গিডিয়ন র্যাসম্যানের উপস্থাপনায় র্যাসম্যান রিভিউ নামের এক পডকাস্টে কথা বলেন তিনি। বৃহস্পতিবার সেই পডকাস্ট প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। এতে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগ মুহূর্তের অজানা নানা তথ্য জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস ওই পডকাস্টে আরো বলেন, ছাত্ররা দল গঠন করবে, এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে বলেও জানান তিনি। একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। ডক্টর ইউনুস ওই পডকাস্টে আরো বলেন, রক্ত দিয়ে ছাত্ররা যা অর্জন করেছে তা তাদেরই রক্ষা করতে হবে, অন্যথায় পরাজিত শক্তি এর সুযোগ নিবে বলেও জানান তিনি। পডকাস্টে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রেখেছেন এবং এর থেকে বিচ্যুত হতে চান না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর ইউনুস। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। পদত্যাগ ও নতুন রাজনৈতিক দল গঠনে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আর জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার প্রস্তুত থাকলেও বিএনপি সময় নিচ্ছে বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। সরকারি থেকে উপদেষ্টা নাহিদ এবং আসিফ নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে কিনা এ নিয়ে চলছে গুঞ্জন। তবে উপদেষ্টা নাহিদ ইসলাম স্পষ্ট জানান, পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই আলাপটা আসছিল যখন আসলে কিছু রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। বৃহস্পতিবার বিকেলে তথ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এমন বক্তব্য দেন তিনি। জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার প্রস্তুত থাকলেও বিএনপি সময় নিচ্ছে। ছাত্রদের জায়গা থেকে এটা প্রথমে এককভাবেই ঘোষণার সিদ্ধান্ত ছিল। যখন রাজনৈতিক দলগুলো এটার অংশীদারিত্ব হতে চেয়েছে, তখন সরকার নিজে একটা উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে। তো আমি মনে করি সেই ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে, গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রক্লেমেশনের কাজ দ্রুত এগোনো উচিত। এদিকে রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এটি আইনগত ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ নিতে চায় না সরকার। আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। সে সময় গণমাধ্যমের স্বাধীনতার নামে যেন ফ্যাসিবাদ প্রশ্রয় না পায় সেদিকে নজর রাখার আহ্বানও জানান তিনি। বলেন, হুকুমের আসামি হাসিনার বিচার নিশ্চিত করা হবে। কওমি উদ্যোক্তাদের আয়োজিত অনুষ্ঠানে নারী সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি নিন্দনীয় জানিয়ে উপদেষ্টা বলেন, নারী সাংবাদিকদের নিরাপত্তা বাড়ানো উচিত এবং ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সমাধান করতে হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশ ও সমাজের জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার নিয়ে সরকার যাই বলুক 31 দফার বাইরে যেতে পারছে না। এদিকে অন্তর্বর্তী সরকারের ঢিলেঢালা মনোভাবের কারণে পতিত আওয়ামী লীগ ও তার দোসররা ফিরে আসার স্বপ্ন দেখছে বলে অভিযোগ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সাইফুল রিপনের প্রতিবেদন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিবন্ধী রিকশা চালক মামুনের হাতে আর্থিক সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। এ সময় বক্তারা বলেন, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন একটি রাজনৈতিক সরকার। বিভিন্ন সরকারি অফিস, আদালত, মন্ত্রণালয় সহ পুলিশের প্রশাসনে সব জায়গায় বসে আছে এই পতিত সরকারের দোসররা। মানবিক বাংলাদেশ দেখতে চাইলে একটি রাজনৈতিক সরকার দরকার।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারো হরতালের ডাক নয়, বরং নির্বিচারে গুম খুন হত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের অপেক্ষায় দেশের মানুষ। কারাগার থেকেও মনে করছেন অনেকে যে আমরা বোধহয় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আবার সেই রাজত্ব ফিরে পাব। সরকারের উচিত তাদের তৎপরতা দেখানোর জন্য ঢিলেঢালাভাবে সরকার পরিচালনা করার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনগণের জন্য, দেশের জন্য। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। সেটি জাতীয় পর্যায়ের নির্বাচন হোক, সেটি লোকাল পর্যায়ে নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে, আমরা যদি নির্বাচনী ব্যবস্থা সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে গড়ে তুলতে না পারি, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে যত ঝড় তুফান বন্যা বৃষ্টি যাই হোক না কেন, নির্বাচন হতেই হবে। 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর শপথকে কেউ লক্ষ্যভ্রষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ভিন্ন রাজনৈতিক ছায়াতলে মিরপুরে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে আওয়ামী সরকারের আমলে গড়ে ওঠা সন্ত্রাসীরা। আবারও প্রকাশ্য অস্ত্র মহড়া, দখল, চাঁদাবাজি ও ছিনতাই শুরু করেছে তারা। বর্তমানে বিএনপি সভা সমাবেশও দেখা মিলেছে তাদের। তবে বিএনপি নেতারা বলছে তাদের অজান্তেই কর্মসূচিগুলোতে ঢুকে পড়ছে এরা। এম এ আজিমের রিপোর্ট। বর্তমানে বিএনপির মিছিল সমাবেশে সক্রিয় আশিক ওরফে ভৈরাদে আশিক। তবে কদিন আগেও আওয়ামী লীগের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার হয়ে লাঠিসোঁটা হাতে রাজপথে নামত বিএনপি ও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে। নব্য বিএনপি নেতা হয়ে ওঠার সাথে সাথে আশিকের নেতৃত্বে মিরপুরে আবারও সক্রিয় হয়ে উঠেছে কিশোর গ্যাং ভৈরাদে গ্রুপ। সে গ্রুপে যুক্ত হয়েছে জীবন ওরফে কাল্লু জীবন, হাফিজ ওরফে তুফান, সোহেল ওরফে পাতা সোহেল সহ 20 থেকে 25 জন বিপথগামী কিশোর। প্রকাশ্য অস্ত্র মহড়া, দখল, ছিনতাই শুরু করেছে তারা। আমি আইসা নামছি, নাইমে চা খাচ্ছি, এর মধ্যে দেখি অনেক অস্ত্র শস্ত্র নিয়ে দৌড় ধাপ পারতেছে। চাকুনের কালে লাগছে, এই দেখ চোট গেল, যাওয়ার পর ওদিকে কোবাই মোবাইল ছিল, আবার এদিকে আসলো, একটা মহিলা, একটা আপু ছিল, ওই জায়গায় তারে ঘেরা ফেলাইছে। এগুলো এসে ভাঙচুর করে, আমার বোনের মারতে লইছিল, মারতে পারেনি, পরে এগুলো ভাঙচুর করে, আলমারি কোবায়, পরে ঘরে টাকা ছিল, কানের জিনিস ছিল, এগুলো লয়ে গেছে। আওয়ামী লীগের ছায়াতলে গড়ে ওঠা এসব সন্ত্রাসীরা এখন রীতিমতো বিএনপি বনে গেছে। তাই নতুন করে আবারও আতঙ্ক ছড়িয়েছে মিরপুর জুড়ে। যারা আওয়ামী লীগ ছিল তারা যাতে আমাদের কাছে আসতে না পারে এবং আমরা তাদেরকে ঠাঁই না দিই। কিন্তু আমাদের কিছু কিছু কর্মী আছে তারা এই বিষয়গুলোর পত্র দিতে আছে, সেটা আমাদের দলের জন্য শুভকর নয়। ও আগে হচ্ছে বিএনপি আওয়ামী লীগে ছিল, যেখানে তারেক রহমানকে গালাগালি করত, এখন আবার তার দলে ঢুকেই তার সাথে রাজনীতি করতেছে। তাদেরই ছত্রছায়া আছে, কিছু নাম আছে, কিছু লোক আছে, তাদের ছত্রছায়ায় কাজ করতেছে। ছাত্রদল নেতা খোরশেদুল ইসলাম নীরবের ব্যানারে আশিক বিএনপির মিছিল সমাবেশে অংশ নিলেও খোরশেদুল ইসলামের দাবি তার অজান্তেই আশিক ঢুকে পড়েছে তার ব্যানারে। আমি যেহেতু নেতৃত্ব দেই, আমার বিভিন্ন ওয়ার্ডে ছেলেপেলে থাকে, ও কিভাবে ঢুকছে এবং কিভাবে প্রবেশ করছে সেই বিষয়ে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড অবগত না, কারণ আমি জানি না। আশিক তো আওয়ামী লীগেরই দোসর ছিল,
আমার এখানে আসছে হয়তোবা আমাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য। একবার এদের গ্যাংয়ে যুক্ত হলে কেউ আর ফিরতে পারে না স্বাভাবিক জীবনে। গ্যাং থেকে বের হওয়ার ইচ্ছাই যেন হুমকি জীবনের জন্য। ভালো হইতে চাইতেছি দেখে মনে করেন ওর সাথে ভালো হইতে পারতেছি না। ও যত ভালো হইতে চাই ও তত আইসাই সেখানে দাও বডি পিস্তল এগুলো আইনা নিয়ে প্রচুর আর কি অত্যাচার করে। আশিক ও তার ভৈরাদে গ্যাং নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় পল্লবী থানা পুলিশ। দেশ টিভিতে আশিকের বিরুদ্ধে কথা বলায় রাতে আবারও আশিক ও তার ভৈরাদে কিশোর গ্যাং গ্রুপ কুপিয়ে আহত করে ভুক্তভোগীদের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে অনশন জারি রেখেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এলেও হয়নি কোনো সুরাহা। দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত শিক্ষার্থীদের। কায়েস রাহাতের রিপোর্ট। ঢাকার 7 কলেজ নিয়ে সিদ্ধান্ত আসার পর গেল বুধবার বিকেল 5টা থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন শুরু করেন 5 শিক্ষার্থী। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা। বৃহস্পতিবার রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসে। এ নিয়ে বেশ কিছু আশ্বাসও দেন শিক্ষার্থীদের। আমি অনুরোধ করব যে অতি দ্রুত সম্ভব যাতে এই তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে যে ভিজিবিলিটি কমিটি করা হয়েছে সম্ভাব্যতা যাচাই কমিটির রিপোর্ট যাতে দ্রুত দেওয়া হয়, এই জন্য আমি রাষ্ট্রকে অনুরোধ করেছি এবং অতি দ্রুত সেটা এই ডিক্লেয়ার দেওয়া হবে, এটুকু তোমাদেরকে শুধু বলতে পারি। যদিও এসব আশ্বাসে ক্লাসে ফেরেনি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি নিয়ে অনড় অবস্থানে তারা। এতে জনভোগান্তির সব দায় সরকারকেই নিতে হবে বলেও জানান তারা। এখনো তালবাহানা করতেছেন এবং আমাদেরকে সেই ফিজিবিলিটি টেস্টের নামে যে তালবাহানা করে সময় ক্ষেপণ করছেন, ওনারা আজকে সে সময় ক্ষেপণ করছেন। আমরা স্পষ্ট এখান থেকে জানিয়ে দিচ্ছি, আমরা মাঠ থেকে উঠবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে। তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা করার আগ পর্যন্ত আমরণ কর্মসূচি চলমান থাকবে। বিশেষ করে তারা আশ্বাসের উপরেই থেকে যাচ্ছেন। আমরা আসলে আশ্বাসে বিশ্বাসী নই। এখন আমাদের যা হবে খাতা কলমে হবে এবং ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন দিয়ে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এর আগ পর্যন্ত আমরা থেমে যাচ্ছি না। রাষ্ট্র আসলেই এভাবেই তালবাহানা করতে থাকে, তিতুমিরের শিক্ষার্থীরা বাধ্য হবে সেই বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি আবার বাস্তবায়ন করতে। আর সেটি যদি বাস্তবায়ন হয় জনদুর্ভোগ হবে, জনদুর্ভোগের জন্য দায়ী রাষ্ট্রই থাকবেন। উল্লেখ্য, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন ব্যবস্থা, মানসম্মত শিক্ষা নিশ্চিতে আসন সংখ্যা কমানো সহ 7 দফা দাবিতে রাস্তায় নেমেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ঘন কুয়াশায় ছেয়ে আছে পুরো কুড়িগ্রাম জেলা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে আরো জানবো সহকর্মী জুয়েল রানার কাছ থেকে। জুয়েল, তীব্র শীত খেটে খাওয়া মানুষের জীবনে কেমন প্রভাব ফেলেছে, বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনি যেমনটি বলছিলেন যে গত একদিনের ব্যবধানে কিন্তু কুড়িগ্রামে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আজ কিন্তু জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু কমেনি। আমরা দেখেছি যে এই ঘন কুয়াশায় কিন্তু কুড়িগ্রামের যে বিভিন্ন এলাকায় ঢেকে গেছে। এই ঘন কুয়াশা এবং এই কনকনে ঠান্ডা উপেক্ষা করে কিন্তু এখানকার যারা খেটে খাওয়া মানুষ এবং শ্রমজীবী মানুষ তারা কিন্তু কাজের সন্ধানে বাইরে হয়েছে এবং কাজ করছে। আপনাকে যদি একটু দেখাতে চাই, এই কুয়াশা এবং এই কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু তাদের যে বীজতলা রয়েছে সে বীজতলা তুলছেন এবং এই বীজতলা তুলেই কিন্তু আবার জমিতে রোপণ করবেন। আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রাম অঞ্চলে কিন্তু এই মুহূর্তে বড় মৌসুম যেটি সেটির কিন্তু মানে চাষাবাদ শুরু হয়ে গেছে। এই কারণে কিন্তু এখানকার যারা কৃষক রয়েছেন তারা কিন্তু এই বোরো ধান লাগাতে কিন্তু ব্যস্ত সময় পার করছে। আমরা দেখেছি এই ঠান্ডার কারণে কিন্তু সবচেয়ে কষ্টে বর্তমানে রয়েছে যারা কৃষক রয়েছে, তারা কিন্তু এই ঠান্ডা উপেক্ষা করেও কিন্তু তারা মাঠে কাজ করছে। এখন পর্যন্ত কিন্তু আপনাকে যদি দেখাই যে 9টা পার হলেও কিন্তু সূর্যের দেখা মেলেনি। সূর্যের দেখা না মেলার কারণে কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু বেশি অনুভূত হচ্ছে। এছাড়াও দিনের আবার বেলা বাড়ার কারণে কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু একটু কমে যাচ্ছে। আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিন্তু প্রকোপ আকার ধারণ করে এই ঠান্ডা, যার কারণে কিন্তু এখানকার যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু কষ্টে রয়েছে। এছাড়াও আমি কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে
যে এরকম শীত এবং ঠান্ডা হলেও কিন্তু কোনো রকমের ফসলের ক্ষতির আশঙ্কা করছে না তারা বীজতলার একটা ক্ষতির আশঙ্কা ছিল প্রথমের দিকে, সেটি কিন্তু অনেকটা কেটে গেছে। আমরা এই মুহূর্তে একজনের সঙ্গে যদি কথা বলতে চাই, একজন কৃষক রয়েছেন যারা আসলে বড় বীজতলা তুলছেন সকাল থেকে, একটু আসলে বলবেন এই যে কেমন ঠান্ডা দেখছেন কুড়িগ্রামে, কি অবস্থা সব মিলে? প্রবল ঠান্ডার কারণে খেটে খাওয়া মানুষের একটু ঠান্ডা হাত পা ধরে, এই কারণে আমরা কাজ করতে একটু কষ্ট হচ্ছে। আর সেই সাথে বলতে চাই যে কাজ যেহেতু করা লাগবে, ঠান্ডার অপেক্ষা করেও আমাদেরকে কাজ করতে হবে, এই বলে আমি শেষ করি। ধন্যবাদ আপনাকে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই ঠান্ডার কারণে কিন্তু কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। রোগীর মধ্যে কিন্তু শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। ন্যান্সি, এই ছিল কুড়িগ্রাম থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল রানা। পতিত আওয়ামী সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 9:15টার দিকে তাকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের ডাকঘর এলাকায় অবস্থিত তার ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর লালমনিরহাটে ছাত্র জনতার উপর বর্বর হামলা চালানো ও নির্যাতনের অভিযোগ রয়েছে। গেল 5 আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন প্রতাপশালী এই মন্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন ডিবি পুলিশ, কোতোয়ালি থানা পুলিশ তাকে নজরদারিতে রাখে। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। আজকে একজনকে ধরা হলো, একজন সাবেক মন্ত্রীকে ধরা হলো, সেই জায়গা থেকে আমরা তো খুশি এবং আমরা এটা দাবি জানাচ্ছি যে শুধুই তাদেরকে ধরা হবে এমন না, তাদের যে সঠিক বিচার সেই বিচারটা যেন করা হয়। কিছুক্ষণ আগে আমাদের রংপুর মহানগরী পুলিশ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে অন্যতম দোষর ছিল 8 বছরের মন্ত্রী সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর এতে সন্তুষ্ট। মাদারীপুরে কৃষিক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে মাশরুম চাষ। অল্প পুঁজিতে অধিক মুনাফা হওয়ায় মাশরুম চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। এমনই এক সফল চাষি মোহাম্মদ আক্তার হোসেন মাত্র 160 টাকা বিনিয়োগে শুরু করেছিলেন মাশরুম চাষ। বর্তমানে তার মাসিক আয় প্রায় 1.5 লাখ টাকা। স্থানীয় বাজারের পাশাপাশি এখন ঢাকা থেকে ফরিদপুরেও মাশরুম পাঠাচ্ছেন তিনি। সহকর্মী শিব শঙ্কর রবিদাসের তথ্যচিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। মাদারীপুরের শিবচর উপজেলার 2 খণ্ড ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আক্তার হোসেন। ইউনিয়ন পর্যায়ে পশু চিকিৎসক হিসেবে চাকরি করেন তিনি, কিন্তু চাকরির আয়ে সংসার চালাতে হিমশিম খেতেন। তাই খুঁজছিলেন অর্থ উপার্জনের নতুন পথ। জাতীয় মাশরুম উন্নয়ন ট্রেনিং সেন্টারে 3 দিনের প্রশিক্ষণ নিয়ে মাত্র 160 টাকা পুঁজিতে শুরু করেন মাশরুম চাষ। নিজের একতলা ছোট বাড়ির ছাদে টিন শেড তৈরি করে সেখানেই করছেন এর চাষ। দীর্ঘ 12 বছর ধরে মাশরুম চাষ করে এখন দৈনিক 10 থেকে 12 কেজি মাশরুম উৎপাদন করেন, যা ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও শিবচরে বিক্রি হয়। প্রতিদিন গড়ে 2 থেকে 3 হাজার টাকা আয় করেন এই উদ্যোক্তা। শিবচর বাজারও দেই আমরা, যে প্রতিদিন গড়ে 10-12 কেজি মাশরুম উৎপাদন হয়। এবং আমরা শিবচর কাঁচা বাজারে দেই, পাত্র দেই, তারপরে ডেলিভারি দেই, বিভিন্ন জায়গায় দেই আর ঢাকা পাঠাই। আমি সর্বপ্রথমে 160 টাকা পুঁজি দিয়ে মাশরুম চাষ শুরু করেছিলাম। এখন আমার বর্তমানে 5-7 লাখ টাকা চালান আছে। দিন দিন বাড়ছে পুষ্টিগুণে ভরপুর মাশরুমের চাহিদা। তাছাড়া আক্তারকে দেখে অনেকেই ঝুঁকছেন এই চাষাবাদে। এই মাশরুম চাষ তো অনেক লাভবান হচ্ছে, আমারও দেখি আমারও আগ্রহী আছে মাশরুম চাষ করার জন্য। আমাকে আক্তার আগে অনেকই আসলো মাশরুম চাষ করে আল্লাহ দিলে অনেকই ভালো আছে, আর যারা চাষ করবো তারা আল্লাহ বাড়ি দিতে পারবো। এখন মনে করেন হ্যাঁ ব্যবসা অনেক দিক দিয়ে এগিয়েছে মাশরুম চাষ করিয়া, আর অনেক দিকে উন্নত হয়েছে। আমরাও করবো, আরও 5 জনও করবো। আমরা নিয়ে আইরা খাইয়া আমরা অনেক খুব ভালো লাগছে আমার কাছে। আমরা সামনে করার চেষ্টা করব। মাদারীপুরে মাশরুম উদ্যোক্তা চাষি তৈরি করা হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। তাদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় সব সহায়তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্নভাবে উদ্যোক্তা চাষি তৈরি করা হচ্ছে, যারা যে উৎপাদনটা সেই উৎপাদনটা অব্যাহত রেখেছে। এবং আমরা প্রত্যাশা করি আমাদের বিভিন্ন ধরনের যে পরামর্শ রয়েছে সেগুলোর মাধ্যমে তাদের এই উৎপাদনটা আরও বাড়ানোর এবং মানুষের যে ক্রমবর্ধমান চাহিদা সেই চাহিদা পূরণে তারা সক্ষম হবে বলে আমরা মনে করি।
মাশরুমে উচ্চমাত্রার প্রোটিন, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি একটি স্বাস্থ্যকর খাবার। নানা রোগের প্রতিষেধকও মিলে মাশরুমে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিশ্ব ইজতেমা ময়দানের পাশে এক ব্যতিক্রমী উদ্যোগ। পাকিস্তানের এক দোকান বিনামূল্যে পথচারীদের খাওয়াচ্ছে জনপ্রিয় পাকিস্তানি মিষ্টি। তারা বলছেন ব্যবসা করতে নয়, বরং মানুষদের খেদমত করতেই তারা এসেছেন বাংলাদেশে। তবে এই উদ্যোগকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মানুষের ভিড়ের মাঝে নজর কেড়েছে এক পাকিস্তানি দোকান। দোকানের নাম পেলোয়ান মিষ্টি রাউলি। তাদের স্লোগান আগে খান পরে কিনুন। দোকানটির উদ্যোক্তারা জানান, বাংলাদেশে তাদের আগমন ব্যবসার উদ্দেশ্যে নয়, বরং মানুষের সেবা করার জন্য। তারা বিনামূল্যে পথচারীদের খাওয়াচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় মিষ্টি ও খাবার। তাদের দাবি ব্যবসা নয়, বরং মানবিকতা থেকেই তারা এমন কাজ করছেন। এবারই প্রথমবারের মতো তারা বাংলাদেশ সফর করছেন। এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে তারা এভাবেই মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। তবে বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আতিথেয়তা তাদের মুগ্ধ করেছে, তাই কৃতজ্ঞতা জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয়দের অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। 1 साल 2 साल हम इसको फ्री देंगे, हमें बिजनेस नहीं करना, हमें लोगों को बताना है कि हमारी प्रोडक्ट है क्या, और जब ये खा लेंगे इंशाल्लाह, फिर जब तीसरे साल हम आएंगे तो इंशाल्लाह हमारे ये वाले जो आप कह रहे हैं फ्री बांट रहे हैं, ये वाले मामलात भी सारे कवर हो जाएंगे। पहली दफ़ा आए हैं, ये 50 साल बाद हम इधर आए हैं, तो अल्लाह अल्लाह करके हमें बहुत खुशी हुई है। बांग्लादेश वालों ने हमारे साथ बड़ा तावन किया है, ये लोग आवाम बड़ी खुश है। খুব সুস্বাদ লাগে, খুব তিলের খাজার মতন খুব সুস্বাদ, ভালো লাগে। এখন এখান থেকে পাকিস্তানের তিলের খাজা খেলাম, খুব সুস্বাদু, খুব টেস্ট, অনেক মজাদার লাগতেছে, খুব মজা লাগতেছে। তারা কোথা থেকে কিভাবে বানিয়েছে বলতে পারি না, কিন্তু জিনিসটা খুব সুস্বাদু। বিশ্ব ইজতেমার মতো এক ধর্মীয় মাহফিলের পাশে বিদেশি দোকানের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছে সবাই। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালীর অলিতে গলিতে ঝুলছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সাইনবোর্ড। সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার সুযোগে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যেখানে নামকরা ডাক্তারদের নামের সাইনবোর্ড ঝুলিয়ে পাতা হয় রোগী ধরার ফাঁদ। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন ব্যবস্থাও। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পরীক্ষা নিরীক্ষার নামে বেশি টাকা নেয়ারও। মাওলা সুজনের প্রতিবেদন। নোয়াখালী জেলায় 250 বেডের একটি সরকারি হাসপাতাল ও 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। শুধু নোয়াখালী নয়, পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুর থেকেও এখানে আসে অনেক রোগী। এ সুযোগে এক শ্রেণীর ব্যবসায়ী গড়ে তুলেছেন অবৈধ প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল। যত্র তত্র গড়ে ওঠা 369টি ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালের মধ্যে 61টি ছাড়া বাকিগুলো নেই পরিবেশের ছাড়পত্র। অনেক প্রতিষ্ঠানেই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থাও। নিয়ম নীতির তোয়াক্কা না করে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সাথে সমঝোতা করে চলছে এসব প্রতিষ্ঠান। নামসর্বস্ব অধিকাংশ প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকলেও নামকরা ডাক্তারদের সাইনবোর্ড টানিয়ে চলছে রমরমা ব্যবসা। ভিজিট বেশি নিয়ে রোগীদের কারণে অকারণে টেস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। মাঝে মাঝে এসব প্রতিষ্ঠানে অভিযান চললেও এগুলোকে লোক দেখানো বলছেন সাধারণরা। নোয়াখালী জেলাতে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ক্লিনিক করছে। ডাক্তারের ভিজিট 700 থেকে 1000 টাকা। একটা মধ্যবিত্ত লোকের জন্য এটা সম্ভব না। দেখার আগে ওনারা বিভিন্ন টেস্ট দিয়ে বসে থাকে। টেস্টগুলো এক এক হাসপাতাল গেলে এক এক রেট, এসব রেটগুলো আমরা করতে পারি না, দিতে পারি না। এক হাসপাতালের মেডিকেল টেস্টের সাথে অন্য হাসপাতালের মেডিকেল টেস্টের পার্থক্য অনেক বেশি। আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা দিন দিন আরো বেশি মানহীন হয়ে উঠছে। অনুমোদন না থাকায় এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর। ফায়ার এক্সটিংগুইশার অথবা অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে বেশ কয়েকটাতে আমি দেখি নেই, এবং আমি ওনাদের সাথে কথাও বলেছি যে আপনারা নেবেন, ওনারা নিচ্ছে, অনেকে নিচ্ছে। অগ্নি প্রতিরোধ এবং নির্বাপন আইন 2003 আছেন আমাদের, সেই আইন অনুযায়ী যদি কেউ কোনো ব্যবস্থা না নেয়, আমরা ওই আইনের ইয়েতে আমরা ব্যবস্থা নিতে পারি। যে সমস্ত প্রতিষ্ঠান বা হসপিটালের ছাড়পত্র নেই, আমরা তাদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্থিক জরিমানা প্রদান করে দিচ্ছি। সেটা যদি তারা না করে থাকে, আমরা তখন আমাদের পরিচালক স্যারের নির্দেশনা মোতাবেক আমরা তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করে থাকি। এসব বিষয় জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার। আমি কখনো না করতে তো ঠিক আছে, এখন যায়েন না, এখন ভিডিওতে যায়েন না, এখন আপনারা পরিবেশ কেন হইতেছেন ওদিকে বক্তব্য দিচ্ছেন না, আমাদের কোনো ব্যাপার না। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এসব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জোর দাবি জেলাবাসীর। মাওলা সুজন, দেশ টিভি, নোয়াখালী।
দেখছেন সংবাদ সকাল। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।